আমাদের হাতে আর 3 মাস সময় আছে। কি বার্তা দিয়েছেন সরাসরি আমরা জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় 1 লক্ষ নেতা, আধিকারিক এবং BLA-2 সঙ্গে বৈঠক করেছিলেন ভার্চুয়ালি। 1 ঘন্টা ধরে তিনি বক্তব্য রাখেন প্রায়, এবং সেখানে কয়েকটা নির্দেশ দেওয়া হয়েছে, কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা আগামীকাল ব্লকে ব্লকে বিক্ষোভভাবে তৃণমূল কর্মীরা করবেন SIR এর হয়রানির বিরুদ্ধে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি একাধিক গাইডলাইন তৈরি করে দিয়েছেন। একবারে মানে শৃঙ্খলার পরিপ্রেক্ষিতে সেই গাইডলাইন তৈরি করে দিয়েছেন, এবং সেখানে বলছেন যে এই যে SIR পর্ব আর 100 দিন বাকি, মেরে কেটে, এবং এই 100 দিনের মধ্যে আমাদের এই যুদ্ধ লড়াই করে চালিয়ে যেতে হবে। এবং এটাও তিনি বলছেন যে প্রত্যেকটা বুথে একটা করে ভোট রক্ষা কমিটি তৈরি করতে হবে। তুমি জানো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, 1,36,00,000 প্রায় ভোটারদের তালিকা প্রকাশের পর তাদের যে শুনানির কথা, সেই প্রত্যেকটা ভোটারের বাড়িতে যাতে BLA-2রা পৌঁছতে পারেন এবং তাদের সেই অ্যাপ্রুভাল নিয়ে তাদের সঙ্গে নিয়ে শুনানি কেন্দ্রে পৌঁছতে পারেন, এবং গোটা প্রক্রিয়াটার জন্য একটা ভোট রক্ষা কমিটি তৈরি হবে, এবং যে কমিটি আগামীকাল থেকেই শুরু করবে কাজ। এবং সেখানে ব্লক, ছাত্র, যুব, মহিলা, এমনকি BLA-2 এবং বুথ সভাপতি তারা থাকবেন। এবং এই একাধিক কর্মসূচি ঘোষণার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হতাশ হয়েছেন বেশ কিছু MLA এবং MPদের পারফরমেন্স। কারণ তুমি জানো যে এর আগেও ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ার রুম তৈরির নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একটা ওয়ার রুম তৈরি হবে। এবং সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পারফরমেন্সের ভিত্তিতে সেটা বিচার করতে গিয়ে বলছেন যে সেই ওয়ার রুম কাজ করছে না অনেক ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে MLA এবং MPদের কার্যত চড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে শোনা গেছে। এবং তিনি এই কথা বলছেন যে যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টিতে রাখা হবে না, এবং এই MLA এবং MPদের এই স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। এবং এই স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি তাদের বলা হচ্ছে যে আপনারা রিপোর্ট দিতে হবে, এবং এই রিপোর্ট দিতে হবে 3 দিন অন্তর অন্তর, যে সেই ওয়ার রুমগুলো কীভাবে কাজ করছে, এবং সেই রিপোর্ট যদি না দেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এবং এটাও বলছেন যে 294টা যে বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা করে ওয়ার রুম করা হয়েছে, সেই ওয়ার রুমে যান। পার্লামেন্টে ওই শুধু সেশন পর্ব ছাড়া বাকি সময় পার্লামেন্টে থাকার দরকার নেই, আপনারা কেন্দ্রে যান। এবং এটাও বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা হুঁশিয়ারি দিচ্ছেন কার্যত তার দলের সাংসদ এবং বিধায়কদের, যে দল চেয়েছে বলে আপনারা MP MLA হয়েছেন, এবং প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুমের খরচ করুন। অন্য পার্টি হলে তো আপনাদের বেতনের 50% টাকা কেটে নেয়, আমরা তো সেইভাবে নিই না। এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ এবং বিধায়কদের এরকম চরম হুঁশিয়ারি আজকে ভার্চুয়াল বৈঠকে দিয়েছেন। এবং এটাও পাশাপাশি বলেছেন যে ভার্চুয়াল বৈঠকে আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও ইঙ্গিত দিয়েছেন আগামী দিনে আইনের তিনি আদালতের দ্বারস্থ হবেন। কারণ যে তালিকা প্রকাশের কথা বলা হয়েছে 72 ঘন্টা পরেও সেই তালিকা প্রকাশ্যে আসেনি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও অভিযোগ করছেন যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে BLA-রা সঙ্গে যেতে পারবেন, সেখানে ইলেকশন কমিশনের একটা নির্দেশ কার্যত বৈপরীত্য তৈরি করছে। এই একাধিক বিষয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে তারা আদালতে যাবেন। অর্থাৎ একদিকে আদালতের দরজা খোলা, একদিকে ভোট রক্ষা কমিটি, একদিকে কালকে মিছিল, এবং পাশাপাশি যারা কাজ করছেন না তাদের বিরুদ্ধে একদম চরম হুঁশিয়ারি আজকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই 1 ঘন্টার বৈঠকে রেখেছেন। একদম ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ একদম সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে এই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ বিধায়কদের কি কি করতে হবে তাও তিনি বলে দিয়েছেন। আমি এখান থেকে কেয়াদির কাছে যাব। কেয়াদি, মানে SIR-এ তোমরা চক্রান্ত করছো, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা পরিশ্রম করেছিলাম বলেই বিজেপি নিজেদের মধ্যে SIR করতে পারেনি এ রাজ্যে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছেন, এবং বুথ ভিত্তিক এই ভোট রক্ষা কমিটি করতে হবে, স্পষ্ট তিনি নির্দেশ দিয়ে দিচ্ছেন ভোটের আগে। দেখুন, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি বা সাধারণ সম্পাদক, আমি জানি না কি পোস্টে আছেন, তিনি কি বলছেন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো রকম চিন্তা নেই, ভাবনা নেই। আমরা একটা কথাই বলতে চাই, সারা দেশে বিভিন্ন রাজ্যে, এমনকি বাম রাজ্যে কেরালাতে হচ্ছে, তাদের ব্যক্তিগত কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু সেখানে সংগঠিত হচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি গতকালও মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন, এবং কেরালার যিনি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের উন্নয়নের স্বার্থে সেখানে একটা সৌজন্যের ছবি পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু তার উল্টো চিত্র দেখছি পশ্চিমবঙ্গে। এখানে SIR থেকে শুরু করে একজন মানুষের মৃত্যু, সেটা আত্মহত্যাকে কিভাবে খুন তকমা দিয়ে পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে অশান্ত করা,
যে দলটা সে দলটা তৃণমূল কংগ্রেস, এবং সেই তৃণমূল কংগ্রেসেরই সাধারণ সম্পাদক বলছেন আমাদের বুথভিত্তিক করতে পারে। আপনারা করুন, আপনারা তো 99% কাজ করে ফেলেছেন, আপনাদের সংগঠনের এত জোর। ভারতীয় জনতা পার্টির চক্রান্ত, নাকি পশ্চিমবঙ্গে বিজেপিকে বা বিরোধীদের যেভাবে তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে বা সাধারণ ভোটারকে হ্যারাস করা হচ্ছে ইআরও দিয়ে, তাদেরকে দিয়ে, আমি 5 সেকেন্ড ক্লোজ করি, তাদেরকে দিয়ে যে হ্যারাস করা হচ্ছে, ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, একটা আজগুবি মিথ্যে কথা বলিয়ে, এইটা চক্রান্ত আসলে চক্রান্ত নয়, হারের ভয়। ये डर কৃষ্ণদা লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অন্য কোনো রাজ্যে হচ্ছে না, শুধু বাংলাতে হচ্ছে। এবং বাংলাতে কেন হচ্ছে না? বাংলাতে তো অন্যভাবে বিজেপি জিততে পারছে না, তৃণমূলকে হারানো যাচ্ছে না। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কী, মানে তার মাপকাঠি কি, তার ডেফিনেশন কি, কারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ছে, এতদিন গাজওয়ারি করে ইলেকশন কমিশন বলছিল না। 31শে ডিসেম্বর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি সাংসদরা মিলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে এই প্রশ্নগুলো করেছিলেন, তাও জবাব দেননি। সুপ্রিম কোর্টে আমরা কেস করেছি, সেই কেসের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এরকম ধোঁয়াশা করে রাখার কোনো অধিকার বা এখতিয়ার নির্বাচন কমিশন নেই, এই লিস্ট জারি করতে হবে। এবং আজকেই তার ডেট, যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যেকটি ওয়ার্ড অফিস শহরাঞ্চলে সেখানে এই তালিকা করতে হবে। আমরা অপেক্ষা করছি কখন দেয়। এবং তারপরে আমাদের এই ভোট রক্ষা কমিটি যে প্রত্যেক বুথে হবে, সেইগুলো হবে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আসবে তাদের কি কারণে হয়েছে, কার বাবার স্পেলিং ভুল, কার কি আছে, এরকম আমাদের প্রতিনিধিরা যাবে সেখানে। এবং সেখানে আমাদের বিএলএ টুরা, তারা আন্ডারটেকিং যা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তার মতো করে সেই মানুষের হয়ে আন্ডারটেকিং নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাবে। এবং যতই তারা করুক, ফর্ম 7 তো থোকে 2000, 4000, 10000, 15000 ফর্ম 7 তো দেওয়ার অধিকার কারোরই নেই। এটা তো নির্বাচন কমিশনই আগে বলেছিল। এইবার প্রথম বলেছে যে তার হবে না। এগুলো মানে হয় না। আমি আমার সময় তুমি করবে না। বক্তব্যটা শুনিনি, আসবো। হ্যাঁ, কেয়াদি, ব্যাপারটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন এই পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে? কারণ রাজ্যে লজিক নেই। একজন বাবার নাকি 359 জন সন্তান, তাহলে এইগুলোর কোনো মানে নেই। নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে এরকম কোনো কথা নেই, এগুলো বিজেপির মস্তিষ্ক প্রসিত। এইগুলো এআই জেনারেটেড করেছে এবং নিজেরাই নিজেদের ইয়েতে ফেসে গেছে। পরিষ্কার কোনো নেই। বিহারের মধ্যে পরিষ্কার আছে যে 7 জনের বেশি আপলোড করতে পারবে না, কোনো কিছু নেই। 40 ঘন্টা আর সবাই জানে মানুষের পাশে কারা দাঁড়াচ্ছে, মানুষ দেখছে। আপনাদের দেশে গুন্ডা বিধায়ক মনিরুলের বিরুদ্ধে কখন এফআইআর হবে রাজ্যের মানুষ অপেক্ষা করছে। আমরা অপেক্ষা করেছিলাম কবে অযোগ্যদের তালিকা বের করবেন, সেটা অপেক্ষা করেছিলাম। আমি জাস্ট একজন মানুষের, যিনি ইলেকশন কমিশনের প্রতিনিধি, তার অভিজ্ঞতা বলছি। এই সিগনেচার সেলিম আহমেদ বলছে সেলিম আহমেদের নয়, অ্যাপ্লিক্যান্ট খুদ না করছে তার সই এটা নয়। এখন যদি আমি এটা পুনরাবৃত্তি ভেরিফাই করি আর এই অ্যাপ্লিক্যান্ট যদি মামলা করে, সবার আগে চাকরি যাবে আমার সেফটিটা তো আমাকে দেখতে হবে। একদম কৃষ্ণদা যেভাবে বলছেন, তার মানে এরকম হয়রানি হচ্ছে একাধিক জায়গায়। একদম কৃষ্ণদার সঙ্গে এই জায়গায় একদম আমরা মানছি কৃষ্ণদার বক্তব্য, কিন্তু এসআইআর এ হয়রানির অভিযোগকে হাতিয়ার করে যেভাবে দিকে দিকে তাণ্ডব চলছে, সেটাও কি ঠিক? এটাও তো কৃষ্ণদাকে উত্তর দিতে হবে। আমি আসবো কৃষ্ণদার কাছে, তার আগে সুব্রতদার কাছে যাব। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই যে ওয়ার রুম কাজ করছে না, সেখানে প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের 50% টাকা নিই না। অন্যদিকে আবার বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটির কথাও তিনি বলে দিয়েছেন, একেবারে নির্দেশ দিয়েছেন। অন্য দলের মতো বিধায়ক সাংসদদের কাছ থেকে টাকা নেন না, কারণ হচ্ছে গিয়ে সাংসদ বিধায়করা অন্যভাবে টাকা তুলে 75% টাকা জমা করেন, তো তাই টাকা দিতে হয় না, ফলে সেটা একটা বিষয়। দ্বিতীয়, দেখুন এই যে ওয়ার রুম এটা আইসিইউ, মানে তৃণমূল কংগ্রেস আইসিইউতে গেছে, সেইটা ওয়ার রুমের মতো ওখানে বাঁচানোর জন্য অক্সিজেন দিয়ে, সাপোর্ট সিস্টেম দিয়ে চেষ্টা করা হচ্ছে। আর এই যে বলছে না বুথ রক্ষা কমিটি না ভোট রক্ষা কমিটি, এগুলো হচ্ছে বুথ লুটের কমিটি তৈরি করার কথা বলা হচ্ছে, বুথ লুট করবার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আচ্ছা বলুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অনেক কথা আছে। দেখুন উত্তরপ্রদেশের কথা আমি শুনলাম, উত্তরপ্রদেশে হবে, কারণ হচ্ছে গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বেশিরভাগ যাদেরকে ডাকা হবে, এখন অবধি লিস্টটা পাবলিশড হয়নি, নিশ্চয়ই হবে। আমরা জানি এটা সাধারণভাবে হচ্ছে গিয়ে যারা মাইনরিটি তাদের এটা হবে, আর যারা ব্রাহ্মণ তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি। ফলে হ্যাঁ তাই বাবা না,
বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি হলে এটা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সি। হ্যাঁ, আরে আমার টিয়া পাখি নরেন্দ্র মোদীকে টিয়া পাখি নিয়ে বেরোতে হবে, আপনি থামেন না, সবার ব্যাপারে কথা বলেন কেন? এটা খারাপ অভ্যাস। আরে এটা খারাপ অভ্যাস অন্যের ব্যাপারে। আরে আমি কথা বলছি, আরে আমার কথা আমি বলছি, এত খারাপ অভ্যাস কোথা থেকে এসছে? এটা বিজেপি সংক্রমণ হবে সবার মধ্যে, খারাপ অভ্যাস বিজেপির, ফলে বিজেপির এই খারাপ অভ্যাস সংক্রমণ করবেন না অন্যদের মধ্যে। দ্বিতীয় কথা, দাঁড়ান না আপনি, দাঁড়ান না আপনার চুরি মার খুন হলো ঠিক আছে, আমি বলছি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এরকম প্রবলেম হবে, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা বিহারে ছিল না, এবং আফটার বিহার নির্বাচন কমিশন এটা টার্গেট করে মূলত মাইনরিটিদের হ্যারাস করার জন্য এইটাকে এআই দিয়ে করা হয়েছে। কি দরকার ছিল? এখানকার যিনি সিইও তিনি তো বোঝেন কে ব্যানার্জি আর কে বন্দ্যোপাধ্যায় একই লোক হতে পারে, তাহলে একে ডাকার মানে কি? আর কারোর বাবার নাম যদি অন্য হয়, মানে মাইনরিটিদের হয়, ফলে তাদের ডাকারও কোনো মানে নেই। এবং আনম্যাপড যেটা হয়েছিল, সেই আনম্যাপডের ক্ষেত্রেও 2002-এ নাম আছে, কিন্তু তাকে তাও হচ্ছে কি আনম্যাপড হয়েছে, কারণ সিস্টেম যেভাবে ক্রিয়েট করা হয়েছিল হার্ড কপিতে মিলছে। একদম সাধারণ মানুষের যে হয়রানি সেই নিয়ে আমরা বারবার বলছি, একাধিক অভিযোগ আমাদের সামনে এসেছে, কিন্তু আজকের এই যে বৈঠক, আজকের যে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিক নির্দেশ দিলেন, তা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন একবার শোনাবো। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে, এইটাকে এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যাদের টাকা হয়েছে, আর ডিসক্রিপেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্কড যারা আছে, সব মিলিয়ে 1,68,00,000, এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে, যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দিয়েছেন। প্রদীপদা, একটা বিষয় স্পষ্ট, এসআইআর এ সাধারণ মানুষের যেভাবে হয়রানি হতে হচ্ছে, কমিশনের একের পর এক সিদ্ধান্ত আমরা দেখেছি, সেই ছবি সামনে এসেছে আমাদের। প্রত্যেকেই চাই এসআইআর হোক, বৈধ ভোটার তালিকা তৈরি হোক, বৈধ ভোটাররাই ভোট দিতে পারুক, এটা আমাদের সবার চাহিদা। কিন্তু দেখুন যেভাবে কমিশন, মানে সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল, আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে একেবারে ল অ্যান্ড অর্ডার দেখতে হবে রাজ্যকে, কিন্তু ডেডলাইন বেঁধে দিল কমিশন, সেখানে এখনো পর্যন্ত মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো রকম এফআইআর হলো না। কমিশনের হাতে তো সাংবিধানিক পূর্ণ ক্ষমতা রয়েছে, কিন্তু সেখানে তো কমিশন চুপ করে রয়েছে। এক্ষেত্রে যদি কমিশনের এই ভূমিকা হয়, ভোটটা শান্তিপূর্ণভাবে হবে তো? না, দেখুন, কমিশনের কিছু বাধ্যবাধকতা আছে, সাংবিধানিক লিমিটেশন আছে, তার তো নিজস্ব কোনো বাহিনী নেই, এবং সেই জন্য রাজ্যের ওপরে অনেকাংশে নির্ভর করতে হয়। এখন মুশকিল হচ্ছে যে আজকে যে ভার্চুয়াল বৈঠকের কথা আপনারা বললেন এবং আমরা শুনলাম, সেখানে কিন্তু দুটো তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস একদম লড়াই করছে, এটা তো সাধারণ মানুষ দেখছে, কিন্তু হঠাৎ করে কেন এখন নার্ভাস লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? কেন মনে হচ্ছে কিছু এমএলএ এমপি কাজ করছেন? কারণ উনি তো বলছেন যে অনেক এমএলএ এমপি কাজ করছেন না, অনেক ওয়ার রুম কাজ করছে না। কেন এটা হবে? তাহলে তো বুথে বুথে আগে দল রক্ষা কমিটি করতে হবে, যে এরপরে টিকিট বিলি হলে তো যারা টিকিট পাবে না তারা দল থেকে যাতে বেরিয়ে না যায়। এবং আরেকটা জিনিস, যখন বলা হচ্ছে যে বুথে বুথে ভোট রক্ষা কমিটি, মানে মানুষের পাশে দাঁড়ানো, তার সঙ্গে কিন্তু এটাও বলতে হবে যে প্রাণ রক্ষা কমিটি। এইটা করতে গিয়ে বিএলওদের হুমকি বা যারা ইআরও আছে তাদেরকে হুমকি যেভাবে দেওয়া হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা দেখছি, বিধায়করাও দিচ্ছে, সেটা করে যদি প্রাণঘাতী কোনো হামলা না হয় তাদের ওপরে ইলেকশন কমিশনের এজেন্ট ভেবে, সেটাও কিন্তু একই সাথে মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আজকে ভোটের আগে এসআইআর হচ্ছে, 22 দিন বাকি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে হচ্ছে? তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো স্যাবোটাজ? একদম প্রতীকদা যেটা বলছেন তা নিয়ে আমি সেটাই বলছি, স্যাবোটাজের কোনো প্রশ্ন আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের বৈঠকেও কে ভালো পারফর্মিং কনস্টিটিউয়েন্সি এবং ওয়ার্স পারফর্মিং, মানে অপেক্ষাকৃত যারা খারাপ পারফর্ম করেছে এনিউমারেশন ফর্ম জমার ক্ষেত্রে সেই তালিকা নাম করে করে বলেছিলেন। তো এটা দলীয় প্রতিস্পর্ধা, এটা কোনো কারুর প্রতি কোনো অন্য কোনো ব্যাপার, কোনো সাবোটাজ এরকম নয়। আজকেও যারা ভালো পারফর্ম, আগামী এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে আমরা জনসংযোগ করব, যাদের এই নাম এই তালিকায় থাকবে, সেই নিয়ে বলা হয়েছে
যে তার জন্য স্পেশাল ওয়ার রুমকে আরও বেশি এর মতো করে ব্যবস্থা করতে, এক্সট্রা কল সেন্টারের লোক রাখতে, এক্সট্রা কম্পিউটার ডেটা এন্ট্রির জন্য লোক রাখতে, এইগুলো বলা হয়েছে। সেটা এখন মানে যেইগুলো কৃষ্ণেন্দু বলল সেইগুলো ওরকম ব্যাপার নয়। এক, দুই হচ্ছে যে এখানে এটা তো ফ্যাক্ট, লজিক্যাল ডিসক্রিপেন্সি কখন এলো? যখন দেখা গেল সবকটা রাজ্যের মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ জনসংখ্যার অনুপাতে সব থেকে কম ডিলিশন হচ্ছে মাত্র 58 লক্ষ পশ্চিমবাংলাতে, তখন তিলমিলিয়ে উঠলো এই বিজেপি নির্বাচন কমিশন। দেখুন, এনাদের লজিক্যাল আমি বললাম, এনাদের সাধের যে ভোট সেগুলো চলে যাচ্ছে, অর্থাৎ মৃত ভোটার, জ্যান্ত ভোটার, ভূত ভোটার, ওরা বুথ রক্ষা কমিটি আপনি বলছিলেন, আমি বলছি ভূত রক্ষা কমিটি। যেরকমভাবে দ্বিজেন মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন মৃত ব্যক্তিদের ভোটের দিন জ্যান্ত করে ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, আর তার মধ্যে তো এসআইআর রয়েছে। এখন প্রশ্ন হলো ডিভিডেন্ড কে পেতে চলেছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।